হ্যালো হ্যালো নাসিমা হ্যালো মালিহা নাসিমা সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাসিমা। মরিয়ম ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? তুফাইল হোসেন শাহিন ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে বন্ডিং এ বাকিটুকু আজকে শেষ করে দিব। আজকে আমি সবাই আসো, একটু তাড়াতাড়ি আসো সবাই, 10টা বেজে গেছে। হ্যালো আচ্ছা, আমরা বন্ডিং এ কি কি করছিলাম? শাওন ওয়ালাইকুম আসসালাম। বন্ডিং এর ডেফিনিশনটা করেছি, 3টা ডেফিনিশন আমরা বলেছি, যে যেটা পারো সেটা বললে সমস্যা নেই। আমরা জি স্যার, আমি শুরু করেছি। বন্ডিং এ ডেফিনিশন আমরা পড়েছি প্রথম দিন, ঠিক আছে? আচ্ছা, তারপর বন্ডিং ফ্যাক্টর এফেক্টিং ইমতিয়াজ, তুমি ক্লাসে আছো, ধন্যবাদ তোমারে। ফ্যাক্টরস এফেক্টিং অ্যাডিশন আমরা সেদিন পড়েছি। কোন কোন কিছু ফ্যাক্টর এই বন্ডিংটাকে ত্বরান্বিত করছে, অ্যাক্সিলারেট করছে, অ্যাগ্রিভেট করছে। কারা ছিল? সারফেস এনার্জি, ওয়েটিং, কন্টাক্ট অ্যাঙ্গেল, low viscosity of the adhesive material and cleanliness of the surface, একটার সাথে জড়িত, এবং প্রতিটা জিনিস মিলিতভাবে আমাদের বন্ডিং সিস্টেমটাকে অ্যাক্সিলারেট করছে। ইন্ডিকেশন পড়েছি, অ্যাডভান্টেজটা পড়েছি। আজকে আমি শুরু করব জেনারেশন দিয়ে। আমরা জানি বন্ডিং এর 8টা জেনারেশন এখন চলছে। 8 নাম্বারটা, 7, 8 আমরা প্রতিনিয়ত ইউজ করছি। 6, 7, 8 এই কয়েকটা জেনারেশন আমরা এখন ইউজ করছি। অনেকে আবার 5th জেনারেশনও প্রেফার করছেন। আচ্ছা, এই জেনারেশন অফ বন্ডিং, এই জেনারেশনটা কিসের উপর বেস করে জেনারেশনটা হয়েছে? নাম্বার 1 কেমিক্যাল কম্পোজিশন, 1 নম্বর হচ্ছে তার কেমিক্যাল কম্পোজিশন, আর 2 নাম্বার হচ্ছে স্মেয়ার লেয়ারকে সে কিভাবে ট্রিট করছে। এই দুইটার উপর বেসড করে জেনারেশনটা তৈরি হয়েছে। তাহলে কি বলতে হবে যদি বলা হয় জেনারেশন কিভাবে হয়েছে? অ্যাকর্ডিং টু জেনারেশন ইনভলভড ইন নাম্বার 1 chemical structure of bonding agent and these bonding agent act on smear layer. সে স্মেয়ার লেয়ারের উপরে কিভাবে কাজ করছে সেইটা বিবেচনা করে বন্ডিং এর জেনারেশন হয়েছে। আমি কি বুঝাইতে পারছি? এই কথাটি খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের যে কোয়েশ্চনটা আসে সেটা হচ্ছে ইভালুয়েশন অফ ডেন্টিন বন্ডিং এজেন্ট।
আমরা ইভালুয়েট করব কিভাবে ডেন্টিন বন্ডিং সিস্টেমটাকে। নাম্বার 1, ফার্স্ট জেনারেশন। আমরা ফার্স্ট জেনারেশনে কি দেখলাম, সেখানে ইচিং অফ এনামেল, আমরা এনামেলকে ইচিং করছি। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এই তিনটে জেনারেশনে আমরা কখনো কল্পনাও করতে পারি নাই যে বন্ডিং, ইচিং বন্ডিং ডেন্টিনে হয়। শুধু এনামেলটা নিয়েই আমরা সীমাবদ্ধ ছিলাম। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনে গিয়ে তখন মাথায় ঢুকছে না রে, ডেন্টিনেও আমরা ইচিং করতে পারি, ডেন্টিনেও আমরা বন্ডিং করতে পারি এবং কম্পোজিট ফিলিং ডেন্টিনেও হতে পারে। থার্ড জেনারেশনের পরে শুরু হলো, ফোর্থ জেনারেশন থেকে শুরু হলো এই বন্ডিং এর বিভিন্ন দাঁতের লেয়ারে, সেটা এনামেলে, ডেন্টিননে এখন আমরা সিমেন্টাম ইউজ করতে পারি। যদিও সিমেন্টাম তো থাকে না, সিমেন্টাম চলে গেলে ওই ডেন্টিনতেই পাই আমরা, ডেন্টিনে বন্ডিং হয়। তাহলে ফার্স্ট জেনারেশনে ডাইরেক্ট বলা হয়েছে ইচ এনামেল প্লাস অ্যাডেসিভ। সেখানে প্রাইমার ছিল না, সেখানে কন্ডিশনিং ছিল না, কি ছিল? ইচ এনামেল। তাহলে ফার্স্ট জেনারেশনে ইচিং হয়েছে এনামেলের মধ্যে, এখানে কোনো ডেন্টিনের কথাও আসে নাই। ফার্স্ট জেনারেশনে ইচিং এনামেল প্লাস অ্যাডহেসিভ দুটো দিয়ে কাজ হয়েছে, ফিলিং হয়েছে। কোথায় হয়েছে? শুধু এনামেলের মধ্যে। ঠিক আছে, সেখানে যদি পয়েন্ট লিখতে হয়, লিখতে হবে ভেরি ভেরি উইক বন্ড টু ডেন্টিন, ভেরি উইক বন্ড টু ডেন্টিন। বন্ডিং ডেন্টিনের সাথে কোনো বন্ডিং তার ছিলই না। ওকে, বন্ড স্ট্রেংথ 2 মেগাপাস্কেল, বন্ড স্ট্রেংথ 2 মেগাপাস্কেল। ওকে, তারপরে আসলো সেকেন্ড জেনারেশন। সেই সেকেন্ড জেনারেশনেও আমাদের ইচ এনামেল, সেখানেও বন্ডিং ডেন্টিনের সাথে কোনো ইচিং এর কথাও আসে নাই, সেখানেও ইচিং এনামেল প্লাস অ্যাডহেসিভ। সেখানেও উইক বন্ড স্ট্রেংথ হয়েছে, বন্ড স্ট্রেংথ 2 to 8 মেগাপাস্কেল। প্রথমটা ছিল 2 মেগাপাস্কেল, এটাতে হয়েছে 2 থেকে 8 মেগাপাস্কেল। এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। গেল এটা। আসলো থার্ড জেনারেশন, এইখান থেকে শুরু হয়েছে। আমরা চিন্তা করছি না রে, ডেন্টিনেও হতে পারে বন্ডিং। থার্ড জেনারেশন, সেখানেও বলা হচ্ছে ইচ এনামেল, ইচ এনামেল। আমরা ইচিং করছি এনামেল। ইচিং বাংলা কি বলছিলাম সেদিন? নকশা কাটা, নকশা তৈরি করা। সারফেসের উপরে, দাঁতের সারফেসের উপরে নকশা তৈরি করেছি, সেই নকশাকে বলা হচ্ছে ইচিং। ইচ এনামেল, ইচ এনামেল। ওয়ালাইকুম সালাম, তৌসিফুর রহমান চৌধুরী। ইচ এনামেল প্লাস প্রাইমার, এই থার্ড জেনারেশন থেকে শুরু হলো, প্রাইমার ঢুকে গেল এসে। তাহলে ইচ এনামেল প্লাস প্রাইমার প্লাস বন্ডিং এজেন্ট। আগে আমরা অ্যাডহেসিভ বলেছি, এখন আছে বন্ডিং বলছি। তাহলে ইচ এনামেল হয়েছে ইচ এনামেল ইচ ডেন্টিন, এইখান থেকে শুরু হয়েছে এনামেল এবং ডেন্টিনের বন্ডিং। ইচ এনামেল অ্যান্ড ডেন্টিন। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশনে ইচিং ইচিং ডেন্টিনে ইচিং হয় নাই, ডেন্টিনে ইচিং হয় নাই, শুধু এনামেলে ইচিং হয়েছে। এই পয়েন্টটা মনে রাখতে হবে। ওকে, তাহলে ডেন্টিন এবং এনামেলের মধ্যে ইচিং কোথা কবে শুরু হলো? থার্ড জেনারেশন থেকে। তাহলে ইচ এনামেল প্লাস প্রাইমার প্লাস বন্ডিং এজেন্ট। ইচ এনামেল, ইচ এনামেল, ইচ এনামেল, ইচ ই দিয়া যদি লিখি ইচ ই, ইচিং এনামেল প্লাস ডেন্টিন প্লাস প্রাইমার, দেখে প্লাস প্রাইমার প্লাস প্রাইমার প্লাস বন্ডিং এজেন্ট। তাহলে আলাদা রাতে এই থার্ড জেনারেশন থেকে তাই শুরু হলো। আচ্ছা, আমরা প্রথম বলেছিলাম যে এই যে জেনারেশন কিসের উপর বেসড করে জেনারেশনটা হয়েছে? অ্যাকর্ডিং টু কেমিক্যাল স্ট্রাকচার অ্যান্ড ট্রিট অন স্মেয়ার লেয়ার। এই স্মেয়ার লেয়ারের ট্রিটিং শুরু হয়েছে থার্ড জেনারেশন থেকে।
তাও পার্শিয়ালি যে প্রিপারেশন করেছে স্মেয়ার লেয়ারে। তাহলে থার্ড জেনারেশনের ইম্পর্টেন্সটা যদি লিখতে হয়, থার্ড জেনারেশনের ক্যারেক্টার যদি বলতে হবে এইখান থেকে শুরু হয়েছে ইচিং অন ডেন্টিন এন্ড এনামেল প্লাস প্রাইমার প্লাস বন্ডিং এজেন্ট, কিন্তু ওইখানে স্মেয়ার লেয়ারের ট্রিটমেন্ট হয়েছে পার্শিয়ালি। আমরা পার্শিয়ালি রিমুভিং অফ স্মেয়ার লেয়ার, আগের দুইটাতে স্মেয়ার লেয়ারের কথা উল্লেখই হয় না, ওখানে স্মেয়ার লেয়ার নিয়ে চিন্তাও করি নাই আমরা, স্মেয়ার লেয়ার থাকলে কি আর দূরীভূত হলে কি। থার্ড লেয়ার থেকে থার্ড জেনারেশন থেকে আমরা শুরু করলাম পার্শিয়ালি রিমুভিং স্মেয়ার লেয়ার, কমপ্লিটলি রিমুভিং হয় নাই। ফোর্থ লেয়ার এখানে কি হলো, বন্ড স্ট্রেংথ হলো 8 থেকে 15 মেগাপাস্কেল। মোহাম্মদ এহসান অনেকদিন পরে আসলো মনে হয় ক্লাসে, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা রিটেনে আসে, যে কোনো ইনস্টিটিউশনের জন্য ইম্পর্টেন্ট। এবং কি এটা যারা এমএস এফসিপিএস করবে কনজারভেটিভে, শুধু এমএস যারা প্র্যাকটিস করবে চেম্বারে, এটা ছাড়া সম্ভব না। এগুলা ছাড়া কি আমরা সম্ভব? কনজারভেটিভ ডেন্টিস্ট্রি ছাড়া প্র্যাকটিস করা সম্ভব নাকি? সম্ভব না। অতএব কনজারভেটিভ ডেন্টিস্ট্রি, অপারেটিভ হোক আর এন্ডোডন্টিক্স হোক, সবগুলাই ভালো করে করতে হবে যদি আমরা আমাদের ভালো লাইফ লিড করতে চাই। ঠিক আছে, আমি ক্লাস হইলে আর অনেক কিছু বলতাম, সেটা আমার স্টুডেন্টরা জানে, এখানে আমি বলছি না যে এটা একটা। আচ্ছা থাক, তাহলে আমরা থার্ড জেনারেশন থেকে শুরু হলো ইচ এনামেল প্রাইমার বন্ডিং এজেন্ট। ওকে, এখানে শুরু হলো পার্শিয়ালি রিমুভ অফ স্মেয়ার লেয়ার, কমপ্লিট না, পার্শিয়ালি, এখান থেকে শুরু হয়েছে পার্শিয়ালি রিমুভাল অফ স্মেয়ার লেয়ার। বন্ড স্ট্রেংথ কত হলো এখানে? 8 থেকে 15 মেগাপাস্কেল। প্রথম জেনারেশনে ছিল 2 মেগাপাস্কেল, সেকেন্ড জেনারেশনে ছিল 2 থেকে 8 মেগাপাস্কেল, থার্ড জেনারেশনে গিয়ে হয়ে গেল 8 থেকে 15 মেগাপাস্কেল। মনে থাকবে? তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের শেষ হয়ে গেল। থার্ডের ইম্পর্টেন্স কি, দুইটা জিনিস পয়েন্ট বলতেই হবে। একটা হচ্ছে বন্ডিং শুরু হলো ডেন্টিনে, আবার শুরু হলো কি পার্শিয়ালি নট এ কমপ্লিট, পার্শিয়ালি রিমুভাল অফ স্মেয়ার লেয়ার। আসো ফোর্থ জেনারেশন, এইখান থেকে শুরু হলো স্মেয়ার লেয়ারের ট্রিটমেন্ট, ফোর্থ জেনারেশন। তাহলে এখানে হলো টোটাল ইচ মানে হচ্ছে আমরা ইচিং করে ওটাকে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। দিস ইজ টোটাল ইচ, মনে থাকবে? টোটাল ইচিং, আমরা ইচিং ম্যাটেরিয়ালস দিয়ে দাঁতের মধ্যে লাগাই এটা পানি দিয়ে ধুয়ে ফেলবো। হ্যাঁ, 15 সেকেন্ড অথবা 20 সেকেন্ড অথবা 10 সেকেন্ড। ডেন্টিনের জন্য মিনিমাম 10 থেকে 15, আর এনামেলের জন্য 15 থেকে 20 সেকেন্ড। আমরা কি লাগালাম? ইচিং ম্যাটেরিয়ালস লাগায়া পানি দিয়ে ধুয়ে ফেলবো। এই ধোয়াকে বলছে টোটালি ইচ করছে। ইচ মানে ওইটাকে টোটাল নকশা তৈরি করে স্মেয়ার লেয়ারকে দূর করে দিচ্ছি। আমি কি বুঝাইতে পারছি? এটা ধরবো কিন্তু পরীক্ষায় আমরা। আচ্ছা গেল। তাহলে টোটাল ইচ হলো প্লাস, সেকেন্ড স্টেপ হচ্ছে প্রাইমার, থার্ড স্টেপ হচ্ছে বন্ডিং এজেন্ট। তাহলে ফোর্থ জেনারেশন 3টা স্টেপ, প্লাস প্লাস, এখানে একটা প্লাস এখানে একটা প্লাস। তাহলে ফার্স্টে হচ্ছে টোটাল ইচ, আমরা কিন্তু এখানে টোটাল ইচ বলছি, কিন্তু থার্ড জেনারেশন আমরা টোটাল ইচ বলি নাই, বলছি ইচিং অফ এনামেল, ইচিং অফ ডেন্টিন প্লাস প্রাইমার প্লাস বন্ডিং এজেন্ট। ওকে, ফোর্থ জেনারেশন, এই ফোর্থ জেনারেশন এগুলো টোটাল ইচ টেকনিক। তাহলে রিমুভাল অফ স্মেয়ার লেয়ার, টোটাল রিমুভাল অফ স্মেয়ার লেয়ার, ফরমেশন অফ হাইব্রিড লেয়ার। এই হাইব্রিড লেয়ার এনামেলে ফরমেশন কখনো হয় না, হয় কোথায়? ডেন্টিনের মধ্যে হাইব্রিড লেয়ার ফরমেশন হয়। কেন? আমরা এখানে প্রাইমার ইউজ করেছি। ওই প্রাইমারটা আমরা হাইব্রিড লেয়ার কিভাবে হয় টোটালটাই পড়বো আজকে। হাইব্রিড লেয়ার ফরমেশন হচ্ছে, হাইব্রিডাইজেশন ফরমেশন হচ্ছে কিভাবে?
প্রাইমারটা ইন্টারডেন্ট পেরিটিবিউলার ডেন্টিন আর ইন্টারটিবিউলার ডেন্টিনের মধ্যে কি আছে? ইন্টারটিবিউলার ডেন্টিনের মধ্যে আছে কোলাজেন টিস্যু। সেই কোলাজেন টিস্যুটা কোথায় ভাসছে? পানির মধ্যে ভাসছে। সেখানে প্রাইমারটা ঢুকে কোলাজেন টিস্যুর সাথে একটা শক্ত লেয়ার ফর্মেশন হবে। সেই শক্ত লেয়ারটাকে আমরা বলছি হাইব্রিড লেয়ার অর হাইব্রিডাইজেশন। আমরা এটা পড়বো, জাস্ট একটু হিন্টস দিলাম। ফর্মেশন অফ হাইব্রিড লেয়ার অর হাইব্রিডাইজেশন। তারপর স্মেয়ার লেয়ার টোটাল রিমুভ, এইগুলো হচ্ছে পয়েন্ট। তাহলে স্মেয়ার লেয়ার যদি টোটাল রিমুভ হয় তাহলে কি হবে? লিটল সেন্সিটিভিটি অন ডেন্টিনাল সারফেস, বন্ড স্ট্রেন্থ বেড়ে যাবে 15 থেকে 25। প্রথম ছিল 2 মেগাপাস্কেল, তারপরে 2 থেকে 8 মেগাপাস্কেল, 8 থেকে 15 মেগাপাস্কেল, 15 থেকে 25 মেগাপাস্কেল বাড়তেছে, কিন্তু 4th জেনারেশনে বেড়ে গেল। তাহলে এই কথাগুলো মনে থাকবে। যারা ওই পরে একটা নোট করে পাঠাও, নোট করে পাঠাবা, আমি কারেকশন করে দিব। তারপরে আসলো 5th জেনারেশন। তাহলে 5 নম্বর জেনারেশনে কি হলো? সেখানেও আমরা করছি টোটাল ইচ। ওইখানে ছিল 3টা স্টেপ। দেখো, এটা ছিল 4th জেনারেশন থেকে, আমরা যদি বলি 4th জেনারেশন, 3টা স্টেপ। 5th জেনারেশনে কি হলো? 5th জেনারেশনে হলো টোটাল ইচ। দেখা যায়, দেখাই তোমাকে। দেখো 5th জেনারেশনে কি হলো? এখানে ই পি বি আলাদা আলাদা। ই ছিল ইচিং, টোটাল ইচিং। এখানে ছিল কি? প্রাইমিং, আর এটা ছিল বন্ডিং। আর 5th জেনারেশনে কি হলো? ইচিং প্লাস পিবি একসাথে এক বোতলে। তাহলে এখানে 2টা বোতল হয়ে গেল। দেখো, দেখা যায়, আমি একটু তুলে দেখাই। দেখো, এখানে ই ইচিং আর পি আর বি প্রাইমিং এন্ড বন্ডিং এক বোতলে। তাহলে এখানে বলা হচ্ছে, এই 5th জেনারেশনে বলা হচ্ছে আমরা 2টা বোতলে পাবো। একটাতে পাবো টোটাল ইচিং ম্যাটেরিয়ালস, আর একটাতে পাবো প্রাইমিং এন্ড বন্ডিং একসাথে। কিন্তু 4th জেনারেশনে ছিল তিনটা বোতল আলাদা আলাদা। একদম সহজ বাংলায় বলছি বোঝানোর জন্য। তাহলে 5th জেনারেশনে কি হলো? টোটাল ইচ প্লাস প্রাইমিং এন্ড বন্ডিং, অ্যাপ্লাই বন্ডিং এজেন্ট এন্ড প্রাইমিং এজেন্ট একটা বোতল থেকে। তাই 2টা লেয়ার মারতে হবে। প্রথম ইচিং মারতে হবে, ধুয়ে ফেলবো। তারপরে কি দিব? বন্ডিং এন্ড প্রাইমিং একটা বোতলে থাকে, ওটা লেয়ার একটা লাগাই দিব। আমাদের ইচিং হয়ে যাবে, বন্ডিং হয়ে যাবে। ঠিক আছে? এখানে কি ক্যারেক্টার পাচ্ছি? এখানে পাচ্ছি আমরা কি? বন্ডিং স্ট্রেংথ ইজ সাফিসিয়েন্ট and equal to 4th generation. এখানেও আমরা ইকুয়াল পেয়ে গেছি। ওইখানে ইকুয়াল বন্ড স্ট্রেংথ ছিল, ইকুয়াল হয়েছে, সমপরিমাণ। ওইখানে ছিল 15 থেকে 25 মেগাপাস্কেল, এটাতেও 15 থেকে 25 মেগাপাস্কেল হচ্ছে। এটাও সিম্পল ইউজ। কেন? 4th জেনারেশনে 3টা লেয়ার অ্যাপ্লাই করতে হয়েছে, 5th জেনারেশনে 2টা লেয়ার অ্যাপ্লাই করতে হয়েছে। একটা ছিল ইচিং আর একটা হচ্ছে প্রাইমিং বন্ডিং একটা বোতলে। ওকে, এবং এটাও টোটালি ইচ, এবং এটার সেন্সিটিভিটি একটু বেশি বেড়ে যাবে। আগেরটা হচ্ছে এটাতে একটু সেন্সিটিভিটি বাড়বে, অথবা সমপরিমাণ সেন্সিটিভিটি হতে পারে। তাহলে যদি পরীক্ষার হলে জিজ্ঞেস করি 4th জেনারেশন আর 5th জেনারেশনের মিল কোথায়, অমিল কোথায়, বলতে হবে মিল হচ্ছে দুটাই টোটাল ইচ। অমিল কোথায় বলতে হবে 4th জেনারেশনে 3 বোতল আর 5th জেনারেশনে 2 বোতল। বুঝতে পারছি? না বুঝানোর কিছু নাই। আসো 6th জেনারেশন। তাহলে আমরা 3rd জেনারেশন, 4th জেনারেশন, 5th জেনারেশন, 3, 4, 5 এর মধ্যে তিনটার মধ্যে কি পেলাম? টোটাল টোটাল রিমুভ করছি ইচিং ম্যাটেরিয়ালসকে পানি দিয়ে। তাহলে তারা হয়ে গেল টোটাল ইচ। তাহলে টোটাল ইচ কি? টোটাল ইচ মিনিং রিমুভাল অফ ইচিং ম্যাটেরিয়ালস বাই ওয়াটার। দিস ইজ টোটাল ইচ and its type of generation of
থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন অ্যান্ড ফিফথ জেনারেশন। আমি বুঝতে পারছি? ইয়ে করো, রেসপন্স করো তাহলে। আচ্ছা, এখন আসো সিক্সথ জেনারেশন, সেভেন্থ জেনারেশন। কি হলো? সিক্স জেনারেশন এবং সেভেন্থ জেনারেশনকে বলা হচ্ছে সেলফ ইচিং। এখানে আমরা স্মেয়ার লেয়ারকে ধুয়ে ফেলি না, স্মেয়ার লেয়ার অ্যাক্টিভ হয়ে যায়। স্মেয়ার লেয়ার নিজে থেকে আরেকটা স্ট্রং পার্টিকেল তৈরি করে, এই জন্য তাহাকে বলা হয় সেলফ ইচিং। সেলফলি নিজেকে আপগ্রেড করছে তারা। স্মেয়ার লেয়ার ওই ইচিং ম্যাটেরিয়ালের সাথে মিক্সিং হয়ে নিজেই আরেকটা লেয়ার ফরমেশন করছে এবং সেই লেয়ার আমাদের বন্ডিং এ হেল্প করছে। ক্লিয়ার? তাহলে সিক্স জেনারেশন কি আমি একটু বুঝতে পারবো। সিক্স জেনারেশন, হ্যাঁ, সিক্সথ জেনারেশন আমরা পেলাম। Sixth generation again divided into types. Sixth generation again divided in two types. Type 1 self-etching primer plus adhesive. বুঝা গেছে কথাটা? সেলফ ইচিং প্রাইমার একটা বোতল আর একটা হচ্ছে অ্যাডহেসিভ। আমরা এখানে কি হচ্ছে সেলফ ইচিং এর সাথে প্রাইমার এক বোতল আর অ্যাডহেসিভ আলাদা বোতল। তাহলে সিক্স জেনারেশনের দুইটা টাইপ, একটা হচ্ছে টাইপ 1, একটা হচ্ছে টাইপ 2। টাইপ 1টা কি? সেলফ ইচিং প্লাস প্রাইমার একটা বোতলে পাওয়া যাবে। একটা বোতলে আমি একটু টিস্যু পেপার নেই, নিয়ে এটা বুঝতে হবে আমার দ্বারা। ঠিক আছে, আমি একটু একে একে দেখাই, তাহলে জিনিসটা আমাদের তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, সিক্স জেনারেশন। হ্যাঁ, সিক্স জেনারেশনকে আমরা টাইপ 1 আর টাইপ 2 দিলাম। টাইপ 2 দেখো, টাইপ 1 আর টাইপ 2। টাইপ 1 এর মধ্যে কি হচ্ছে? ওয়ান বোতল প্লাস এনাদার বোতল, দুইটা বোতল। যদি বোতলের ছবি আমি, তাহলে দুইটা বোতল হয়ে গেল। এই বোতলের মধ্যে কি আছে? ইচিং প্লাস প্রাইমিং একটা বোতলের মধ্যে, আর এর মধ্যে বন্ডিং এজেন্ট। একটা বোতলের মধ্যে আছে ইচিং প্লাস প্রাইমিং, সেলফ ইচিং এন্ড প্রাইমিং। আলাদা বোতলে আছে কি? বন্ডিং এজেন্ট। হ্যাঁ, আর আগে এটা ছিল ওইটাতে বন্ডিং এজেন্টের সাথে ছিল প্রাইমার, আর এখানে চলে আসছে ইচিং এর সাথে প্রাইমার। এই যে ডিফারেন্স এটা। আচ্ছা, টাইপ 2 তে হচ্ছে কি? টাইপ 2 তে হচ্ছে আমাদের টু বোতল সিস্টেম। একটাতে আছে অ্যাডহেসিভ এন্ড প্রাইমার, এটাও সেম এজ অ্যাডহেসিভ আর প্রাইমার। অ্যাডহেসিভ এন্ড প্রাইমার একটা বোতলে টাইপ 2 তে, আর টাইপ 2 এর সেকেন্ড বোতলে আছে বন্ডিং এজেন্ট। কিন্তু আমরা কিন্তু দুইবার কেউ দিবেন। একটা গ্লাস স্ল্যাবের মধ্যে ফার্স্ট বোতলের একটা লিকুইড অল্প একটু নিব, আর ওই বোতলের লিকুইড আলাদা নিয়ে গ্লাসের মধ্যে লাগায়া একবারে একটা লেয়ার দিব। এই হচ্ছে টাইপ 2। বুঝতে পারছি? তাহলে সিক্সথ জেনারেশনটা হচ্ছে সিক্স জেনারেশন টাইপ 1 এন্ড টাইপ 2। টাইপ 2 তে, টাইপ 1 এ হচ্ছে সেলফ ইচিং প্রাইমার আর অ্যাডহেসিভ। সেলফ ইচিং প্রাইমার এন্ড অ্যাডহেসিভ। সেটা সেলফ ইচিং প্রাইমার প্রথম লাগাচ্ছি, আমরা ধুয়ে ফেলছি না, তারপর উপরে আবার লাগাচ্ছি প্রাইমার, সরি অ্যাডহেসিভ দিয়ে আমরা তখন পলিমারাইজেশন করছি, রে দিচ্ছি। আর টাইপ 2 তে কি করছি? সেলফ ইচিং অ্যাডহেসিভ। সেখানে কি করছে? সেখানেও দুই বোতল আছে। একটা বোতলের মধ্যে আছে সেলফ ইচিং প্রাইমার আর অ্যাডহেসিভ। সেখানে কি করি? আমরা দুই বোতল থেকে ব্রাশ দিয়ে আমরা গ্লাস স্ল্যাবের মধ্যে নিয়ে তারপর আমরা দাঁতের মধ্যে লাগাবো। তার মানে একবারেই লাগাচ্ছি। আর সেভেন্থ জেনারেশনে কি কাজ করছি? সেভেন্থ জেনারেশনে সব জিনিস ইচিং, প্রাইমিং, বন্ডিং একটা বোতলের মধ্যে আছে। আমরা একটা পুচ মারছি, একটা ব্রাশ লাগাচ্ছি, সেটা হচ্ছে সেভেন্থ জেনারেশন। তাহলে সিক্সথ জেনারেশন, সেভেন্থ জেনারেশন আর সেলফ ইচিং। তাহলে
সেলফ ইচিং কেন বলা হচ্ছে? তারা তারা কি করছে? স্মেয়ার লেয়ারকে অ্যাক্টিভ করছে। সেখানে আমরা রিমুভ করছি না, স্মেয়ার লেয়ারকে। স্মেয়ার লেয়ার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং তার উপরে আমরা প্রাইমার দিচ্ছি এবং তারপরে আমরা কম্পোজিট মেটেরিয়াল দিলে এটা হাইব্রিডাইজেশন হচ্ছে বাই পলিমারাইজেশন করে আমরা তাকে শক্ত করছি, তাকে আমরা পলিমারাইজেশন করছি। তাহলে আমাদের কি হলো? 6th জেনারেশন 7th জেনারেশন দুইটাই হচ্ছে সেলফ ইচিং। তাহলে আমরা যদি এবার পড়ি 6th জেনারেশন and 7th জেনারেশন all are self itching। তাহলে কি বলবো? 2 bottle liquid acidic primer applied to the tooth followed by adhesive light cure formation। আচ্ছা, এগুলা গেল। আচ্ছা, টাইপ 2 তে আছে self itching adhesive 2 bottle liquid 1 adhesive primer একটাতে, আর লিকুইড 2 তে আছে, বোতলে আছে adhesive। বলেছি a drop of each liquid is mixed and applied to the tooth surface। লাইট কিউর ফরমেশন আমরা লাইট কিউর দিয়ে অ্যাক্টিভেট করব এবং পলিমারাইজেশন হবে, তারপর আমরা কম্পোজিট ম্যাটেরিয়ালে যাব। আর 7th জেনারেশনে কি হচ্ছে? ইট ইজ slight modification of 6th generation type 2। 6th generation স্যার 7th জেনারেশনটা কাইন্ডলি আবার ওই যে 7th generation is a modification of 6th generation type 2। টাইপ 2 তে ছিল দুইটা বোতল, আমরা ড্রপ নিচ্ছি গ্লাসের মধ্যে, তারপরে একবার অ্যাপ্লাই করছি। 7th জেনারেশন তিনটা লিকুইড একটা বোতলের মধ্যে একটা বার ব্রাশ লাগাচ্ছি দাঁতের মধ্যে। তাহলে আমাদের 7th জেনারেশনের কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে আল হাবিব? হ্যাঁ হাবিব, ঠিক আছে। 7th generation 1 bottle system which contain etching, priming and bonding। It is a slight modification of type 2 6th generation system, single bottle containing all component part, that is etching, that is primer and adhesive। ঠিক আছে, formation is cured, single component। আচ্ছা আমাদের আচ্ছা তাহলে 8 নাম্বার জেনারেশন পর আমরা আরেকটু অন্য জায়গায় যাব। 8th জেনারেশন, এটা আবার একটু ডিফারেন্ট। কি হলো? এটাকে বলা হচ্ছে স্ট্রং বন্ড তৈরি করছে বিকজ ন্যানোফিল্ড বন্ডিং এজেন্ট। এটাতে ন্যানোফিল্ড বন্ডিং এজেন্ট আমরা ইউজ করছি। ইট কন্টেইনস এক্সট্রিমলি, স্যার 6th জেনারেশনটা আরেকবার বলেন কাইন্ডলি প্লিজ। হ্যাঁ 6th জেনারেশন আবার বলছি। 6th জেনারেশন দুইটা টাইপ, 6th জেনারেশন দুইটা টাইপ। হ্যাঁ ঠিক আছে, 6th জেনারেশন দুইটা টাইপ, টাইপ 1 and টাইপ 2। টাইপ 1 এর মধ্যে দুইটা বোতল আছে, টাইপ 1 এর মধ্যে দুইটা বোতল আছে। এটা দুইটা বোতল মনে করলাম, একটা বোতল, এটা একটা বোতল। এই বড় বোতলটার মধ্যে আছে ইচিং এন্ড প্রাইমিং একসাথে। এই বোতলের মধ্যে লিকুইড আছে, ইচিং প্রাইমিং একসাথে মিশ্রণ, প্লাস এটাতে আছে বন্ডিং এজেন্ট। তাহলে এটা একবার লাগাবো, পরে এটা লাগাবো, লাগায় আমরা পলিমারাইজেশন করব। তাহলে ইচিং এন্ড প্রাইমিং, এটাতে আছে বন্ডিং এজেন্ট। এটা ওইখান থেকে একটা ড্রপ নিলাম আমরা গ্লাস স্ল্যাবের মধ্যে, নিয়ে আমরা ওইখান থেকে একবারে লাগালাম। তাহলে জিনিসটা কি হলো? ওটা আলাদা আলাদা দুইবার লাগিয়েছিলাম আর এটা একবারে লাগাচ্ছি। ইটস ডিফারেন্ট, কিন্তু বোতল দুইটা। আর 7th জেনারেশনে সবকিছু মিলায় একটা বোতল হয়ে গেছে, একবার লাগাচ্ছি। আমি বুঝাইতে পারছি? মনে হয় বুঝাইতে পারছি। শেরশাহপুর থেকে আসলো অনেকদিন পরে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের 7টা জেনারেশন শেষ হলো। এখন আসো 8 নাম্বার জেনারেশন। 8 নাম্বার জেনারেশন হচ্ছে ন্যানোফিল্ড বন্ডিং এজেন্ট, আরো ফাইন বন্ডিং এজেন্ট চলে আসছে। ইট কন্টেইনস এক্সট্রিমলি fine small filler particles, 7th nanometer fillers, greater concentration of resin, smaller molecular weight resin। ঠিক আছে, এটা না আসছে, কিন্তু আমরা প্রেফার করি এখনো পর্যন্ত 7th জেনারেশন আর 6th জেনারেশন। আমার কাছে মনে হচ্ছে 6 and 7 আমরা এখনো ইউজ করছি, সেখানে 6th
জেনারেশনের টাইপ 2 টা আমরা ইউজ করি আমাদের মানে বর্তমানে আমরা চেম্বারে ইউজ করছি বা আমাদের মেডিকেল কলেজ ইউজ করছি বা আমরা 7 জেনারেশন আমরা এক বোতলটাও ইউজ করি। ঠিক আছে, আমরা ওই টোটাল ইচিংটা এখন আর প্রেফার করি না, অনেকেই করছি অনেকেই করছি না, একবার লাগাই আমরা কাজ করছি। আর যদি টোটাল ইচিং এর কাজ করি সেখানে আমরা 5th জেনারেশনটা প্রেফার করি। 5th জেনারেশনে 2টা বোতল থাকে, একটা ইচিং করলাম, তারপরে আমরা কি করলাম প্রাইমিং এন্ড বন্ডিং একটা বোতলে থাকে, সেটা আমরা লাগাই দিচ্ছি। ক্লিয়ার? তাহলে আমাদের জেনারেশন শেষ হয়ে গেল। জেনারেশন শেষ হওয়ার পরে কি করলাম আমরা ডিফারেন্সেস অফ, যেমন রিটেনে একটা কোয়েশ্চন দেই কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বিটুইন টোটাল ইচ এন্ড সেলফ ইচ, এটা একটু আনসার করি আমরা। টোটাল ইচ এন্ড সেলফ ইচ, ঠিক আছে, এটার মধ্যে পার্থক্য কি, টোটাল ইচের সাথে সেলফ ইচের পার্থক্যটা কি, সেটা আমরা রিটেনে বারবার দেই। সেই রিটেনের কোয়েশ্চনটা কিভাবে হয়, রাইট নোটস অন কারেন্ট কনসেপ্ট অফ বন্ডিং এজেন্ট, 1 নাম্বার, অথবা আসতে পারে মডার্ন কনসেপ্ট অফ বন্ডিং সিস্টেম অর কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বিটুইন সেলফ ইচ এন্ড টোটাল ইচ, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বিটুইন সেলফ ইচ এন্ড টোটাল ইচ। আমি কি কোয়েশ্চন বুঝাতে পারছি? এবার কোয়েশ্চন আসে, ঠিক আছে, তাহলে আমরা পড়ি। আমরা টোটাল ইচকে বলছি, টোটাল ইচকে বলছি কি নামে বলি, টোটাল ইচ অর রিমুভিং অফ স্মেয়ার লেয়ার। আর সেলফ ইচকে বলছি ডু নট রিমুভ দ্য স্মেয়ার লেয়ার অ্যান্ড অ্যাক্টিভেট দ্য স্মেয়ার লেয়ার বাই বন্ডিং এজেন্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে 3 স্টেপ টোটাল ইচের মধ্যে কে কে থাকে? মেইনলি থাকে থার্ড জেনারেশনকে আমরা ধরি না, কারণ কি ওটা হাফ, ওইটাতে ছিল কি পার্শিয়ালি, এই জন্য থার্ড জেনারেশন আনি না আমরা, ওইখান থেকে শুরু হয়েছে, কিন্তু থার্ড জেনারেশনে কখনো আমরা টোটাল ইচের মধ্যে আনি না। আমরা কোথায় দুইটাকে আনি, কোন দুইটাকে? 4th and 5th। আর সেলফ ইচ কোথায় আনি? 7, 6 and 7, এই পার্থক্য। তাহলে যদি বলা হয় টোটাল ইচ কি, বলতে হবে 4th generation and 5th generation are total itch. Self itch, 6th generation and 7th generation are self itch. Okay, এই একটা পার্থক্য পেলাম আমরা। সেকেন্ড পয়েন্ট কি, ইচিং। আমরা কি করছি? রিমুভ দ্য স্মেয়ার লেয়ার, তাই না? টোটাল ইচে রিমুভ দ্য স্মেয়ার লেয়ার, এক্সপোজ intertibular and peritibular collagen tissue, opens the tubules in a funnel configuration because total remove of smear layer and smear plug. Decreased surface energy. Primary কি করছে? Includes bifunctional molecule, hydrophilic and hydrophobic. আমরা জানি একটা প্রাইমারের দুইটা বাহু আছে, দুইটা হ্যান্ড আছে। One is hydrophilic hand, other is hydrophobic hand. Hydrophilic hand is attached to the bonding to the dentin, and other hand which is combined to restorative material. তাহলে which includes bifunctional molecule, দুইটা ফাংশন তার আছে, একটা হচ্ছে hydrophilic functions and hydrophobic functions, envelops external surface of collagen fibril and which produces hybridization of dentin system, reestablished surface energy, এবং সে নতুন করে আবার সারফেস এনার্জিকে ইন্টিগ্রেট করছে, অ্যাক্সিলারেট করছে। বন্ডিং, লাস্টে বন্ডিং কি করছে? কন্টেইন hydrophobic monomer, bonding always hydrophobic monomer, bis GMA molecule and hydrophilic monomer HEMA. একটা বন্ডিং এজেন্টের মধ্যে দুইটাই আছে, বন্ডিং এজেন্টের মধ্যে দুইটি আছে, bis GMA ও আছে এবং HEMA আছে। HEMA is a hydrophilic monomer which attached to the primer and bis GMA which attached to the composite material. এবং আমরা জানি কম্পোজিটের একটা মেইন অর্গানিক কম্পোনেন্ট হচ্ছে বিস জিএম। আমরা যদি কম্পোজিট কখনো পড়াই আমি সেটা পড়াই দিব, ঠিক আছে। 2 স্টেপ টোটাল ইচ। টোটাল ইচ which টোটাল ইচ আমরা কি, সরি, টু সেলফ ইচ আমরা কি করছি? ইচিং করছি, বাট ডু নট রিমুভ স্মেয়ার লেয়ার, এক্সপোজ intertibular and peritibular collagen tissue,
টোটালিচে কি হচ্ছে, আমরা সেলফিচে কি করছি, নট রিমুভ দ্য স্মেয়ার লেয়ার বাট ফিক্সেস ইট, আমরা ফিক্স করে ফেলছি স্মেয়ার লেয়ারকে। তাহলে অ্যাক্টিভেট করছি অর ফিক্স করছি, এই দুইটার একটা ভাষা আমাদেরকে ইউজ করতে হবে পরীক্ষার হলে বা রিটেনের খাতায়। কি করছি, নট রিমুভ দ্য স্মেয়ার লেয়ার বাই 6th generation and 7th generation, not remove the smear layer but fixes it, expose 0.5 to 1 micrometer of intertubular collagen tissue. Smear plug is impregnated, not removed. Self-etching primer prepare the pathway formation of the fluid resin into the micro channel of smear plug. Okay, bonding agent কি করছে, uses the smear type of bonding agent uses in 3-step totalage, এগুলো প্রয়োজন। আমরা এইটুকু মনে রাখি যে আমরা টোটালিজ কিভাবে কাজ করছে, সালফিজ কিভাবে কাজ, এইটুকু আমরা লিখতে পারলেই যথেষ্ট। আর লাস্ট যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে all in one self each, that is 7th generation বলে মধ্যে সব কিছু আছে, সেটা আমরা অ্যাপ্লাই। and dentin incorporate the smear layer কে ফিক্স করছে, ইনকর্পোরেট করছে। ওকে, এই কথাগুলো আমরা বলবো। আমরা নো রিনজিং আমরা রিনজ করছি না, ভেরি কুইক অ্যাপ্লিকেশন, সেন্সিটিভিটি ইজ লেস অর জিরো। সেন্সিটিভিটি কোথায় বেশি, টোটালিচে সেন্সিটিভিটি বেশি, বিকজ রিমুভাল অফ স্মেয়ার লেয়ার, এটাতে স্মেয়ার লেয়ার থাকছে, সেই কারণে সেন্সিটিভিটিটা কম হচ্ছে বা নাই হচ্ছে, জিরো। ডু নট বন্ড ওয়েল টু আনপ্রিপেয়ার্ড এনামেল, এগুলো প্রয়োজন নাই, দুইটা কথা বলতে পারলেই যথেষ্ট। একটা হচ্ছে রিমুভাল অফ অ্যাক্টিভেট অর ফিক্সেস দ্য স্মেয়ার লেয়ার অ্যান্ড ডোন্ট সেন্সিটিভিটি ইজ রেজাল্ট। সেন্সিটিভিটি রেজাল্ট হচ্ছে না because presence of smear layer and smear plug. ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এইটা গেল, আমাদের হাইব্রিড লেয়ার। আমরা হাইব্রিড লেয়ার করি। হাইব্রিড লেয়ার কিভাবে ফরমেশন হয়, হোয়াট ইজ হাইব্রিড লেয়ার? হাইব্রিড লেয়ার শুরু হয় কোন জেনারেশন থেকে, এটা জিজ্ঞেস করি, বলতে হবে 4th জেনারেশন থেকে হাইব্রিড লেয়ার ফরমেশন হবে। হাইব্রিড লেয়ার কার কোথায় হয়? হাইব্রিড লেয়ার অলওয়েজ ফরমেশন হয় ডেন্টিনের মধ্যে। ডেন্টিনের কোন পার্টের মধ্যে? ইন্টারটিবিউলার ডেন্টিনের মধ্যে। ইন্টারটিবিউলার ডেন্টিনের মধ্যে। ইন্টারটিবিউলার ডেন্টিনের মধ্যে কেন হয়? ইন্টারটিবিউলার ডেন্টিনের মধ্যে পানি আছে, আর পানির মধ্যে ভাসমান কি আছে? কোলাজেন টিস্যু। সেই পানির মধ্যে আমরা জানি প্রাইমারের একটা হাত হচ্ছে হাইড্রোফিলিক, ওই হাইড্রোফিলিক পানির সাথে মিশে গিয়ে কি করে? কোলাজেন টিস্যুর সাথে বন্ধন হয়। আমরা যখন রে দেই, আমরা যখন পলিমারাইজেশন করি, তখন সেটা শক্ত হয়ে যায়, শক্ত হয়ে একটা নতুন লেয়ার ফরমেশন হয়। দিস লেয়ার ইজ নোন অ্যাজ হাইব্রিড লেয়ার। আমি বুঝাইতে পারছি? সহজ বাংলায়ও যদি পরীক্ষার হলে বলি, এইটা বলতে হবে যে ইন্টারটিবিউলার ডেন্টিনের মধ্যে কোলাজেন টিস্যু আছে। কোলাজেন টিস্যু ইজ এ অর্গানিক কম্পোনেন্ট। আমরা জানি ইন্টারটিবিউলার ডেন্টিনের মধ্যে ইনঅর্গানিক কম্পোনেন্ট কম। ইনঅর্গানিক কম্পোনেন্ট কোথায় বেশি? পেরিটিবিউলার ডেন্টিনের মধ্যে। টিবিউলার পাশে যে ডেন্টিন সার্কুলেট করেছে সেটা হচ্ছে peritibular dentin. This peritibular dentin more inorganic component than intertubular dentin. Intertubular dentin consists of collagen tissue and water and partly inorganic component. That this inorganic component is a floating to the water. এই ইনঅর্গানিক কম্পোনেন্ট পানির মধ্যে ভাসছে। এই কথাটা বারবার কেন আসছে? এইটি আরেকটা কোয়েশ্চন আমরা চলে যাব। পানির প্রয়োজনীয়তা কি, এটা নিয়ে আমরা কোয়েশ্চন হবে, এটা পড়বো এখনই পড়ে, হাইব্রিড লেয়ারের পরে। তাহলে কি হলো? তাহলে আমাদের পানির মধ্যে ভাসছে কে? কোলাজেন টিস্যু। সেই কোলাজেন টিস্যুর সাথে প্রাইমারটা কি করবে? কোলাজেন টিস্যুর সাথে
বন্ধন হবে, সেই বন্ধনের ফলে একটা লেয়ার ফর্মেশন হবে। দিস লেয়ার ইজ নোন অ্যাজ হাইব্রিড লেয়ার অর হাইব্রিডাইজেশন। পড়ি আমরা। ডেন্টিন বন্ডিং এজেন্ট ইজ এ লো viscosity unfilled or semi-unfilled resin for easy penetration and formation of hybrid layer. Okay, when a bonding agent is applied, partly penetrate to collagen network, কিছুটা ঢুকে collagen নেটওয়ার্কের ভিতরে, known as intertubular penetration. Intertubular এর মধ্যে penetration হচ্ছে and partly penetrate into the dentinal tubules called intratubular penetration. একটা হচ্ছে intertubular penetration আর হচ্ছে intratubular penetration, তাই না? প্রথমটা ছিল intertubular penetration, সেকেন্ড হচ্ছে intratubular penetration. In intratubular penetration, it polymerizes with primer, monomer and co-polymerizes with it, forming a hybrid layer. This resin reinforced layer is known as hybrid layer. What is hybridization? It is the process of formation of hybrid layer. It is the phenomenon of formation of resin interlocking in the demineralized dentin surface. কারণ আমরা আগে তো demineralized করেছি কি দিয়া? ইচিং দিয়া। ইচিং করলে demineralized হলো না? It is responsible for micromechanical bonding between tooth and the resin. It is responsible for micromechanical bonding between tooth and the resin. কারণ এখানে আমরা কি পড়েছিলাম? আমরা জানি টিবিউলস এর মধ্যে যে ছিদ্র হয় মাইক্রোস্কোপিক, সেটাকে বলি আমরা ম্যাক্রোপোরোসিটি অর ম্যাক্রোট্যাগ। টিবিউলের মধ্যে ম্যাক্রোট্যাগ বড় ট্যাগ হয়, আর ইন বিটুইন টিবিউলস এর মধ্যে সেটা পেরিটিবিউলার ডেন্টিন হতে পারে, ইন্টারটিবিউলার ডেন্টিনের মধ্যে কি হয়? মাইক্রোট্যাগ হয়। এবং সেখানে যে লেয়ার ফর্মেশন হয়ে যে বন্ধন হবে, যে অ্যাডেশন হবে, সেটাকে বলছে ইট ইজ রেসপন্সিবল ফর মাইক্রোমেকানিক্যাল বন্ডিং বিটুইন টুথ অ্যান্ড দ্য রেজিন। সেটা রেজিন বন্ডিংও একটা রেজিন, সেখানে প্রাইমারও একটা রেজিন, কম্পোজিটও একটা রেজিন, প্রত্যেকটা জিনিসের কম্পোনেন্ট পার্ট থেকে। When dentin is treated with a conditioner, আমরা যখন ডেন্টিনকে কন্ডিশনিং করে ট্রিট করব, it exposes collagen. এখানে কন্ডিশনিং হতে পারে কথাটা, অথবা ইচিংও হতে পারে, একই জিনিস। আমরা কন্ডিশনিং এবং ইচিং এর ডিফারেন্সটা পরীক্ষাতে জিজ্ঞেস করি, একটা সহজ কথায় বলতে হবে, একটা কথাই যথেষ্ট। সেটা হচ্ছে কন্ডিশনিং করলে সারফেস অ্যাক্টিভ হয়, অণুগুলা, ইনঅর্গানিকের অণুগুলা অ্যাক্টিভ হয়, রিঅ্যাক্টিভ হয়। আর যদি ইচিং করি তাহলে এখান থেকে ডিমিনারালাইজড হয়, ক্ষয় হয়। তাহলে দুইটা একদম আলাদা কথা, তাই না? তাহলে when dentin is treated with conditioning and itching, it exposes collagen fibrillar network with interfibrillar microporosities. When primer is applied, these spaces are filled with low viscosity monomer. Hybrid layer is formed by demineralization of dentin and infiltration of monomer and subsequently polymerized. This is known as hybrid layer. Hybrid layer consists of hybridization consists of three layer. Hybridization consists of three layer. Three different layers are উপর থেকে নিচ বা এই সারফেস থেকে ভিতর দিকে পাল্পের দিকে যদি যাই তাহলে কি হবে? টপ লেয়ার, মিডল লেয়ার এন্ড বটম লেয়ার. Bottom layer always nearer to pulp tissue. Then middle layer and superficial layer is nearer to enamel. Enamel থাকবে না, তারপর তো আমরা তো ফিলিং করবই, ঠিক আছে? তাহলে টপ লেয়ারে কি আছে? demineralized layer. It consists of loosely arranged collagen fibrils and interfibrillar spaces filled with resin. Middle layer. It consists of interfibrillar spaces in which
hydroxyapatite crystals are replaced by resin monomer because of hybridization process. Bottom layer, it consists of almost unaffected dentin with partly demineralized zone of dentin and which is nearer to pulp because this layer is circumpulpal dentin. Okay, ঠিক আছে, বুঝতে পারছি? সংক্ষেপে যদি বলা হয় হাইব্রিড লেয়ার কি, ওই ডেফিনেশনটা বলবা। হাইব্রিড লেয়ারের লেয়ার কয়টা? তিনটা লেয়ার, একটা হচ্ছে বটম লেয়ার, একটা হচ্ছে মিডিল লেয়ার, একটা হচ্ছে টপ লেয়ার। শেষ, আর কিছু বলার প্রয়োজন নেই, আর কিছু লিখবা। এটা লিখতে পারলেই আমরা মার্কস দিয়ে দিই। পরীক্ষাতে ভাইভাতে এইটুকু জানতে চাই আমরা। তারপরে যখন এমএস এ যাবা, এফসিপিএস এ যাবা, আরো ডিটেইলস অনেক কিছু করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ওই যে পানি ছিল, পানির মধ্যে ভাসমান ছিল কে? কোলাজেন টিস্যু। যদি ওই কোলাজেন টিস্যু ভাসমান না হতো, ওটা যদি এক জায়গায় জমা হয়, পানি না থাকলে সুতা নিচের দিকে পড়ে যাবে না? সব নিচে জমা হয়ে যাবে না? পানি যদি না থাকতো তাহলে কি হতো? পানির মধ্যে একটা দেখো কচুরি পানা, কচুরি পানার মূল বলি না আমরা, জ্বরটা কি হয়? পানির মধ্যে থাকলে ভাসে, আর পানি থেকে উঠে চুপসায় যায়, তাই না? তাহলে এই কোলাজেন টিস্যুতে যদি পানি না থাকতো, কোলাজেন টিস্যু পানি না থাকতো, ডেন্টিনের মধ্যে পানি না থাকতো, তাহলে কি হতো? পানি না থাকার কারণে সব নিচে তলায় যেত। আর তলায় গেলে কি হাইব্রিড লেয়ার ফর্মেশন হতো? কারণ হতো না, কারণ ভিতরে ঢুকতে পারতো না। এই ফাঁপা নেট ফর্মেশন হতো না। পানি থাকার কারণে নেট ফর্মেশন হচ্ছে। এই নেটের কারণে ভিতর দিয়া রেজিন ঢুকছে, মনোমার ঢুকছে, প্রাইমার ঢুকছে, ঢুকে কি করছে? একটা বন্ধন তৈরি করছে। দিস ইজ হাইব্রিড লেয়ার। এবং পানি না থাকলে কি হতো? সব এইভাবে ছিল, ভাসমান ছিল এইভাবে, সেটা জড়ো হয়ে একদিন নিচে পড়ে যেত, ঢুকতে পারতো না। আমরা ছবি এঁকে যদি এইভাবে দেখাই তাহলে কি হতো? নিচে পড়ে যেত সবগুলা, আর উপরে পানি বা পানি নাই, সব কোলাজেন টিস্যু নিচে জমা হয়ে গেছে, তো হাইব্রিড লেয়ার ফর্মেশন হচ্ছে না। তাহলে কোয়েশ্চনটা কিভাবে আসে? রোল অফ ওয়াটার ইন বন্ডিং সিস্টেম, রোল অফ ওয়াটার ইন হাইব্রিডাইজেশন ফর্মেশন অফ বন্ডিং সিস্টেম। ঠিক আছে? তাহলে পানির ভূমিকাটা কি? আমরা তো কি করি? ইচিং করলাম, ভালো করে ড্রাই করে ফেললাম ডেন্টিনের সময়। এনামেলে করার সমস্যা নাই, তারপরেও করা যাবে না। ডেন্টিনের সময় কি করলাম? ভালো করে খালি ড্রাই করছি, ড্রাই করে কি করছি? বন্ডিং লাগাচ্ছি। তাতে কি হয়? কোলাজেন টিস্যু একদম নিচে চলে যায়। তখন কি হয়? বন্ডিং হয় না, ডিবন্ড হয়। তখন দুদিন পরে পেশেন্টের কম্পোজিট ফিলিংটা খুলে চলে যায় এবং তোমাকে এসে বলে পেশেন্ট, কি করিয়া দিলেন, আমার তো দাঁতের ফিলিংটা খুলে গেল। তাই না? বল না? সিলিটি বসে বলতে চাইছিলাম, বলি নাই, যেটা তো আর এখানে বলা যাবে না। ঠিক আছে? আচ্ছা, রুল অফ ওয়াটার ইন বন্ডিং সিস্টেম। when prepared dentin is called when prepared dentin is acid itch, একটা ডেন্টিনকে যখন আমরা অ্যাসিড ইচিং করি, স্মেয়ার লেয়ার এন্ড স্মেয়ার প্লাগ আর রিমুভড। যদি এটা টোটাল ইচ হয়, স্মেয়ার লেয়ার এন্ড স্মেয়ার প্লাগ আর removed. Okay, 2 to 7 micrometer layer of dentin is demineralized. তাহলে 2 থেকে 7 micrometer layer of dentin is demineralized. In demineralized dentin, mineral are removed and filled with water. তাহলে demineralized হলো dentin এবং তার নিচে পানি আছে এবং কোলাজেন টিস্যু আছে। ওয়াটার মেক দ্য কোলাজেন এক্সপান্ডেড। তাহলে পানিটা কি করছে? কোলাজেন টিস্যুকে ছড়ায় দিচ্ছে, এক্সপান্ড করছে, ফুলায় দিচ্ছে পানিটা। and thereby preserving resin করছে, স্পেস ক্রিয়েট করছে। এইভাবে একটা নেট ফর্মেশন করে এই নেটের ভিতর দিয়ে কার রাস্তা তৈরি করছে? ফর রেজিন। কোন রেজিন? প্রাইমার। ওয়াটার অ্যাক্ট অ্যাজ এ প্লাস্টিসাইজার। সেখানে পানিটা প্লাস্টিসাইজার হিসাবে কাজ করছে ফর কোলাজেন টিস্যু, কিপ ইট ইন এ সফট স্টেট। এবং কোলাজেন টিস্যুটা পানি থাকার কারণে সফট হয়ে আছে।
when dentin is dried, আমরা যখন ইচিং করার পরে বেশি করে পানি ড্রাই করছি ডেন্টিনকে, ডেন্টিন ড্রাই হয়ে সাদা হয়ে গেছে, ফ্রস্টেড হয়ে গেছে, ফ্রস্টেড অ্যাপিয়ারেন্স হয়ে সাদা হয়ে, when dentin is dried or exposed to air, আমরা বাতাসে দিয়ে আমরা কি করলাম, ড্রাই করে ফেললাম। water evaporate and make collagen collapsed and stiff due to surface textures porous. Resin cannot enter the space, prevent formation of hybrid layer. তাতে কি হলো, তাহলে এখানে কথাটা খুব আবার বলি, when dentin is dried, ডেন্টিনটা ড্রাই হয়ে গেছে, or exposed to air, বাতাসের কারণে, water evaporates, পানিটা উদ্দায়ী হয়ে উপরে শুকায় গেছে, আমরা বাতাসের কারণে বাতাস দিয়ে পানিটাকে উড়ায় নিয়েছি, শুকায় গেছে, and may তৈরি করেছে কোলাজেন, কোলাপসড, কোলাজেন জমাট বেঁধে একদম কোলাপসড হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে, and stiff, এবং কোলাজেনটা স্টিফ হয়ে গেছে, তারা ভাসছিল, তারপর নিচে গিয়ে স্টিফ হয়ে গেছে, তাদের 7টা লেয়ার ছিল, 8টা লেয়ার সব জমাট বেঁধে এক লেয়ারে চলে আসছে। due to surface tension forces, কারণ তার মধ্যে সারফেস টেনশন লো বেশি হয়ে গেছে, তার নিচে চলে গেছে। remain cannot enter the space with prevent formation of hybrid layer, এবং তাহার মধ্যে রেজিন ঢুকতে পারবে না এবং হাইব্রিড লেয়ার ফর্মেশন হবে না এবং ডিবন্ড হবে, বন্ডিংটা হবে না, ডেন্টিনের সাথে বন্ডিং ভালো হবে না। if water free primer is applied, এবং আমরা যদি সেই প্রাইমারও ইউজ করি ওয়াটার ফ্রি, এই প্রাইমারের মধ্যে যদি ওয়াটার না থাকে তাহলে তা আরো গজব নামবে। কি হবে, অন ড্রাই ডেন্টিন কোলাজেন ইজ নট রিওয়েটিং, আমরা জানি প্রাইমারের মধ্যে কিছুটা হলেও একটা পানি আছে, তাই না, প্রাইমারের মধ্যে পানি আছে, সেই পানি, প্রাইমারের পানিটা কি করবে, আবার কোলাজেনকে কিছুটা হলেও ভাসায় দিবে, উপরে তুলবে। কিন্তু যদি ওই প্রাইমারের মধ্যে পানি না থাকে, আজিজ রানা, ওই প্রাইমারের মধ্যে যদি পানি না থাকে, সব প্রাইমারের কম্পোনেন্টের মধ্যে পানি না থাকতেও পারে, আমরা একটি কম্পোনেন্ট একটু পরে পড়ব, কম্পোনেন্ট কোলাজেন টিস্যুটাকে সে ভাসাতে পারবে না, আর ভাসমান না হলে হাইব্রিড লেয়ার ফর্মেশন হবে না, হাইব্রিডাইজেশন ফর্মেশন হবে না, হাইব্রিডাইজেশন ফর্মেশন না হলে ডিবন্ড হবে। ফিলিং দিলা, ফিলিং খুলে চলে আসলো, আয়শা বললো ভাষায় বলবো একবার, ফিলিং তো খুলিয়াই নিল, তাই না। In dry bonding technique, water-free primer not effectively infiltrate the exposed collagen network, because if hybrid resin, okay, তাহলে কি করতে হবে, আমরা যখন ড্রাই করে ফেলবো, যদি বেশি ড্রাই করে ফেলি তাহলে কি করতে হবে, কটন বাড হোক অথবা তুলাতে হোক অথবা আমাদের ব্রাশ দিয়ে দেয় বর্নিং লাগাতে, ওইটা দিয়ে আবার একটু পানি লাগাই দিব ডেন্টিনের মধ্যে, তাতে ওটা আবার ভেসে যায়। ঠিক আছে, এই হচ্ছে তার থিম, আমাদের এইটা হচ্ছে তার মেইন কথা। যদি আমরা এই ছবিগুলা দেখি, দেখা যায়, আমি এই বই দেখাই, আমাদের ইয়েতে আছে নিশাগার এন্ড হয়ে গেল ওইটা, ঠিক আছে। তাহলে আমরা যদি এই ছবিগুলো একটু দেখাই, দেখো এই যে নিশাগার্গের মধ্যে ছবিগুলো আছে, দেখো এখানে ছবিগুলো আছে, দেখো এই যে কোলাজেন টিস্যুটা ভাসতেছে, আর এখানে কি হচ্ছে, এক জায়গায় জমাট বেঁধে গেছে, এটা ভাসতেছে,
ওষুধগুলো দেখবা নেটি এর মধ্যে আছে, নিশাগার্গের মধ্যে আছে, এটা শিকড়ির মধ্যে আছে, দেখবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, অবশ্যই পানি লাগাতে হবে। যদি বেশি ড্রাই হয়ে যায় একটু পানির লেয়ার দিয়ে দিব, অথবা যে মনোমার বা আমাদের যে প্রাইমার আছে সেই প্রাইমারটা যেন অবশ্যই পানি, তার কম্পোনেন্টের মধ্যে পানি থাকে। এখন আমরা ওই কম্পোনেন্ট একটু পড়ি কি কি আছে। What are the functions of different constituent or agent of dentin bonding system? এই dentin bonding system যে প্রাইমার হোক আর বন্ডিং এজেন্ট হোক, তার কম্পোনেন্ট পার্ট কি কি? এক নম্বর হচ্ছে ইউডিএমএ অবলিক হেমা। ইউডিএমএ কি? ইউরেথেন ডাইমেথ অ্যাক্রাইলেট, অবলিক হেমা হাইড্রোক্সি ইথিলিন মেথঅ্যাক্রাইলেট। ঠিক আছে, এই দুইটা কম্পোনেন্টের যে কোনো একটা থাকতে পারে অথবা দুইটা থাকতে পারে। একটা হেমা হচ্ছে পানি, তার হাইড্রোফিলিক হ্যান্ড, আর ইউডিএম হচ্ছে হাইড্রোফোবিক হ্যান্ড। ওকে, দুইটাই থাকবে। তার প্রয়োজনীয়তা কি? ফাংশনস অফ ইউডিএমএ অ্যান্ড হেমা, হুইচ প্রডিউসেস কন্ডিশনিং অফ এনামেল অ্যান্ড ডেন্টিন। সে কন্ডিশনিং করছে। ওয়েটিং এজেন্ট, আমরা আছি বলছিলাম না হেমার মধ্যে পানি আছে, সে ওয়েটিং করছে। ওয়েটিং এজেন্ট হেল্প ইন দা থিন ফিল্ম ফর্মেশন, আবার পানি দিয়ে লেয়ার ফর্মেশন করছে। প্রমোট ইনফিল্ট্রেশন, কাকে প্রমোট করছে? রেজিনকে ঢুকার জন্য, ইনফিল্ট্রেট করার জন্য সে হেল্প করছে। তাহলে ইউডিএমএ এন্ড হেমার ফাংশনে বলতে হবে কন্ডিশনিং অফ এনামেল এন্ড ডেন্টিন, ওয়েটিং এজেন্ট এন্ড প্রমোট ইনফিল্ট্রেশন, তিনটা ফাংশন গেল একটা। দুই নম্বর কম্পোনেন্ট কি? ফোর মেটা। ফোর মেটা, META মেটা। মেটা কি হয়? ম্যাথ অ্যাক্রাইলোক্সি ইথাইল ট্রাইমেলিয়েট অ্যানহাইড্রেট। ওকে, আবার বলছি, ফোর মেটা। এম দিয়ে হচ্ছে ম্যাথ অ্যাক্রাইলোক্সি, ই দিয়ে হচ্ছে ইথাইল, ম্যাথ অ্যাক্রাইলোক্সি ইথাইল ট্রাইমেলিয়েট টি দিয়া, আর এ দিয়ে হচ্ছে অ্যানহাইড্রেট। তার ফাংশন কি? বন্ডিং টু ক্যালসিয়াম অ্যাপাটাইট, বন্ডিং টু কোলাজেন। এই ফোর মেটা থাকার কারণে সে ইনঅর্গানিক কম্পোনেন্টের সাথেও অ্যাটাচ হচ্ছে, অর্গানিক কম্পোনেন্টের সাথেও বন্ধন তৈরি করছে। দেখো কথাটার মধ্যে আছে বন্ডিং টু ক্যালসিয়াম অ্যাপাটাইট, দ্যাট ইজ ইনঅর্গানিক কম্পোনেন্ট হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল, আর বন্ডিং টু কোলাজেন টিস্যু। ওকে, তারপর তিন নম্বর কম্পোনেন্টের কি আছে? গ্লুটারালডিহাইড আছে। গ্লুটারালডিহাইড আর ফাংশনস কি? ডিসইনফেক্ট্যান্ট। আমরা জানি একটা গ্লুটারালডিহাইড একটা ডিসইনফেক্ট্যান্ট হিসেবে কাজ করছে। অ্যান্ড ডিসেনসিটাইজিং এজেন্ট, এবং ওটা কি করে? আমরা স্মেয়ার লেয়ার যদি চলেও যায় তাহলে ডেন্টিনাল টিবিউলসের মধ্যে সেন্সিটিভিটি হতে পারে, ওই সেন্সিটিভিটি দূর করছে। তাহলে গ্লুটারালডিহাইড অ্যাক্ট এজ এ ডিসইনফেক্ট্যান্ট অ্যান্ড ডিসেনসিটাইজিং এজেন্ট ইন ডেন্টিন সিস্টেম। তারপরের কম্পোনেন্ট হচ্ছে অ্যাসিটোন। তার ফাংশনস কি? হেল্পস ইন রিমুভিং হিউমিডিটি, যদি শুষ্ক হয়ে যায় আর্দ্র করছে। সলভেন্ট ফর মনোমার, মনোমারের একটা সলভেন্ট, মনোমারকে গলায় দিচ্ছে, দ্রবীভূত করছে। আর লাস্ট কম্পোনেন্ট হচ্ছে ওয়াটার। ওয়াটারও থাকে, তাহলে ওয়াটার থাকার কারণে আমাদের কোলাজেন টিস্যু অটোমেটিক ভেসে যায়, যদিও আমরা পানি অ্যাপ্লাই নাও করি তাও ভেসে যাবে। ওই ইনগ্রেডিয়েন্টের মধ্যে ওয়াটার থাকে, যদি ওয়াটার না থাকে তাহলেই কিন্তু আমরা বিপদে পড়বো। হেল্পস ইন ইচিং প্রসেস, হেল্পস ইন ইচিং প্রসেস, সলভেন্ট ফর মনোমার। তাহলে দুইটাই সলভেন্ট হিসাবে কাজ করছে, অ্যাসিটোনটাও সলভেন্ট হিসাবে কাজ করছে, ওয়াটারও সলভেন্ট হিসাবে কাজ করছে। এই কম্পোনেন্টটা যারা ফাইনাল ইয়ারের আছো তারা জানো, এইটা কোম্পানির রিটেনে বারবার আসে, বারবার এইটা আমাদেরকে জানতে হবে, মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ রাখবা। আচ্ছা, আজকের পড়ার দুইটা জিনিস লাস্ট বারবার আমার রিটেনে দেই, এই দুইটা শেষ করে আমি বিদায় দিব। কোয়েশ্চনটা দেখো, ডিসকাস দ্য ক্রাইটেরিয়া ফর সাকসেসফুল ডেন্টিন অ্যান্ড এনামেল বন্ডিং। একটা ডেন্টিনের একটা এনামেলের মধ্যে বন্ডিং যে ভালো হবে তার মধ্যে কি কি তার গুণ থাকতে হবে? কার দাঁতের গুণ থাকতে হবে, সারফেসের কি কি হলে একটা বন্ডিং ভালো হবে? নাম্বার ওয়ান, ম্যাটেরিয়াল ফ্যাক্টর।
আমরা কি ম্যাটেরিয়াল ইউজ করছি, দ্যাটস ওয়াই। তাহলে ম্যাটেরিয়াল ফ্যাক্টরের মধ্যে কি আছে, thorough knowledge of material is necessary for successful bonding. আমরা জানি, একটু আগে বলেছিলাম, ওই যে কম্পোনেন্ট পার্টগুলো আমার থিঙ্কিং আমাকে জানতে হবে যে ওই বন্ডিং এর মধ্যে, ওই ইচিং এর মধ্যে, ওই প্রাইমারের মধ্যে কি কি তার কম্পোনেন্ট পার্ট আছে, ওয়াটার আছে কিনা, যদি না থাকে ওয়াটার বেসড প্রাইমার আমাকে ইউজ করতে হবে, ওয়াটার বেসড, অ্যাসিটোন বেসড বন্ডিং এজেন্ট ইউজ করতে হবে। তাহলে মেটেরিয়ালের গুণকীর্তন জানতে হবে। মেটেরিয়াল ইজ এ নাম্বার ওয়ান ফ্যাক্টর। মেটেরিয়ালটা যদি ভালো হয় তাহলে বন্ডিং ভালো হবে, নাম্বার ওয়ান। এই জন্য 1 নম্বরে দিয়েছে তারা মেটেরিয়াল। 2 নম্বর হচ্ছে সাবস্ট্রেট। কি সাবস্ট্রেট? সাবস্ট্রেট ইজ এ টুল। Variability of substrate has a major effect on bonding system. আমরা জানি বন্ডিং ভালো, ডেন্টিনের সাথে বন্ডিং আর ভালো না কম্পোজিটের। তাহলে সাবস্ট্রেট ইজ এ টুথ সারফেস ইজ অ্যানাদার ফ্যাক্টর। শুধু এইটা না, সারফেসের ক্যাভিটিটা কেমন, যেমন ক্লাস 1 কেভিটিতে বন্ডিং ভালো হয় না, ওই সি ফ্যাক্টর আছে। এটা আমি যখন কম্পোজিট যদি পড়াই, তাহলে আমি, যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা আছো, যে কোনো মানে কলেজে, ইনস্টিটিউশন, তারা জানো সি ফ্যাক্টর কি। তাহলে এইটাই এই কথাটা এইটার সাথে রিলেটেড, যে সাবস্ট্রেট ক্লাস 1 কেভিটিতে কেমন ফিলিং হবে, ক্লাস 2-তে এক ধরনের হবে, ক্লাস 3-তে এক ধরনের হবে, ক্লাস 4-এ এক ধরনের হবে, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7। ঠিক আছে, সেটা আর একদিন আমি ডিটেইলস পড়াবো না। তাহলে variability of substrate has a major effect on bonding system. Number 3, size and shape of lesion. এই যে আবার কথা চলে আসলো, size and shape. Size of the lesion are more important. That is, যদি কোনো ক্যাভিটি চ্যাপ্টা হয়, সসার শেপ হয়, তাহলে ফিলিং ভালো হবে, কারণ ডিবন্ডিং হওয়ার চান্স কম। সেটা যদি সারফেস বেসড হয়, একটা ক্যাভিটি হয়, তার ওয়াল 4-5টা হয়, তাহলে ওইখানে ওই সি ফ্যাক্টরটা চলে আসছে। ঠিক আছে, তাহলে সাইজ এন্ড শেপ অফ লেশন। ম্যাক্সিমাম হ্যালো, আচ্ছা, তারপরে ম্যাক্সিলারি ভার্সাস ম্যান্ডিবুলার আর্চ। কোন আর্চের মধ্যে বন্ডিংটা ভালো হয়? অলওয়েজ ম্যাক্সিলারি আর্চ, কারণ ম্যান্ডিবুলার আর্চে সালাইভেশন বেশি জমা হয়, এই কারণে ম্যাক্সিলারিটিতে ভালো বন্ডিং হয়। আমি কি শোনাতে, সবাই কি শুনতে পাচ্ছ? কারেন্ট চলে গেল রে বাবা। ম্যাক্সিলারি ভার্সাস mandibular arch. Maxillary arch better addition due to less chances of moisture contamination. Simple কথা। তারপর যে টুথ ফ্লেক্সার, compressive strength and tensile strength of the tooth surface. That is, compressive and tensile strength or tensile forces is cervical areas causes debonding resin restoration. তাহলে আমরা জানি সার্ভাইকাল এরিয়াতে ডিবন্ড হওয়ার চান্স বেশি, এখানে কম্প্রেসিভ স্ট্রেংথের একটা ইফেক্ট আছে। তারপরে পেশেন্ট এজ, উইথ এজ ডেন্টিন বিকাম স্ক্লেরোজড উইথ হায়ার ফেলিউর রেট। যত বেশি এজড পারসন, তার ডিবন্ডিং এর চান্স বেশি, বিকজ স্ক্লেরোজ ডেন্টিন
or tertiary dentin আমরা জানি tertiary dentin মধ্যে কি dentinal tubules এর হেফাজত ফর্মেশন হয় যখন যেখানে সেখানে dentinal tubules আর dentinal tubules বেশি তাতে কি হবে ডিবন্ড হবে এখানে পানি বেশি সেখানে চান্স কম বেশি পানি হলেও আবার ডিবন্ড হবে আবার পানি না থাকলেও ডিবন্ড হবে dentin wetness good spreading of monomer on dentin is very important for successful bonding এই যে dentin wetness dentin কে অবশ্যই আর্দ্র হতে হবে বলতেছি আর্দ্র হতে হবে ভাসতে হবে যে বেশি পানি না আবার elastic bonding concept composite resin shrink during polymerization to overcome this adhesive material should be sufficiently elastic to absorb the polymerization stresses তাহলে এই পয়েন্টগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে তাহলে পয়েন্টগুলো আমি আবার বলি নাম্বার 1 ছিল material factors number 2 substrate number 3 size and shape of lesion maxillary versus mandibular arch tooth flexure patient age dentin wetness elastic bonding concept ইলাস্টিক বন্ডিং কনসেপ্ট আমি আরেকবার পড়ছি কম্পোজিট রেজিন শ্রিঙ্ক আমরা জানি কম্পোজিট রেজিন শ্রিঙ্ক করে আফটার পলিমারাইজেশন টু ওভারকাম দিস অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল শুড বি সাফিসিয়েন্টলি ইলাস্টিক টু অ্যাবজর্ব দ্য পলিমারাইজেশন স্ট্রেসেস যদি সাফিসিয়েন্ট ইলাস্টিক হয় তাহলে এই যে পলিমারাইজেশনের ফলে শ্রিঙ্ক হচ্ছে গ্যাপ ফর্মেশন হচ্ছে সেটা প্রিভেনশন হবে এবং আজকের পড়ার লাস্টটা হচ্ছে ড্রব্যাক অফ বন্ডিং সিস্টেম বন্ডিং কখন ফেলিউর হয় অর ফেলিউর অফ বন্ডিং সিস্টেম নাম্বার 1 ভেরিয়েবল স্ট্রাকচার অফ ডেন্টিন আমরা জানি ডেন্টিনটাই হচ্ছে ভেরিয়েবল স্ট্রাকচার এনামেল ভেরিয়েবল না বিকজ ফর্মেশন অফ ডেন্টিন এন্ড এনামেল is different way একটা আসছে এনামেল অর্গান থেকে আর একটা আসছে ডেন্টাল পেপিলা থেকে ডেন্টাল পেপিলা comes from neural crest of ectoderm আর এনামেল আসছে সারফেস ectoderm থেকে ঠিক আছে dentin and pulp is a complex structure because which contain dentinal tubules that tubules also consist of odontoblast process and nerve fibers which produces dentin is a variable structure okay number 2 structural changes of dentin close to pulp okay আমরা এটা বুঝানি structurally dentin is close to pulp make it difficult to bond number 3 thickening of bonding agent because of evaporation of solvent these reduces the penetration of bonding agent আমরা জানি অ্যাসিটোন আছে এই কারণে আর কি ছিল কম্পোনেন্ট মধ্যে ইভাপোরেট হয় আমরা যতটাই লেয়ার দেখি ছিল উড়ে চলে যায় উদ্দায়ী হয় সবগুলো তো ভিতরে ঢুকতে পারে না তাহলে যদি ঢুকতে না পারে তাহলে বন্ডিং হবে না এই কথাটা বলেছে thickening of bonding agent because of evaporation of solvent these reduces the penetration of bonding agent number 3-4 contamination of dentin and sulcular fluid or saliva যদি কোনো কারণে আমাদের এই বন্ডিং এজেন্ট কন্টামিনেট হয় সালাইভা দ্বারা অর জিসিএফ দ্বারা এই যে সালকুলার ফ্লুইড জিসিএফ না তারপর হচ্ছে কন্টামিনেশন অফ টুথ সারফেস বাই লুব্রিক্যান্টস ইউজড ইন হ্যান্ড পিস আমাদের হ্যান্ড পিসের মধ্যে যদি লুব্রিক্যান্ট থাকে অথবা লুব্রিক্যান্ট থাকে আমরা হ্যান্ড পিসের ভিতরে লুব্রিক্যান্ট ইউজ করি এবং সেটা পানির সাথে যদি আমাদের দাঁত কাটার সময় দাঁতের মধ্যে ঢুকে যায় ডেন্টিনের মধ্যে ঢুকে যায় তাহলে সেটা কন্টামিনেটেড হবে সেখানে বন্ডিং হবে না ডিবন্ড হবে এনি কন্টাক্ট অফ টুথ সারফেস উইথ ব্লাড অর সালাইভা রেজাল্ট ইন ডিক্রিজড ইন বন্ড স্ট্রেংথ কোনো কারণে যদি ব্লাড চলে আসে জিনজাইভা থেকে তাহলে বন্ডিং হবে না এই কথাগুলো মুখস্থ রাখতে হবে
ঠিক আছে, আবার বলি লাস্ট আরেকবার, ভেরিয়েবল স্ট্রাকচার অফ ডেন্টিন, এনামেলের কথা বলে নাই কিন্তু, শুধু ডেন্টিনের কথা বলা হচ্ছে। স্ট্রাকচারাল চেঞ্জেস অফ ডেন্টিন ক্লোজ টু pulp make it difficult to bond, thickening of bonding agent because of evaporation of solvent. These reduces the penetration of bonding agent, contamination of